আমাদের নেতা জ্যোতি বোস বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরদের দল। আমরা এই অসভ্য বর্বরদের দলের সঙ্গে হাত মেলাবো, এই দুঃস্বপ্ন কেউ যেন না দেখে। 26 কেন, আগামীকালও যদি কোনো লড়াই হয়, আমরা চাইব তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তি একসাথে সেই লড়াইতে আসুন। 2026-এর মহাকরণ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে আকাশ ছোঁয়া। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সব দল এখন রাজপথে। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই আমরা পৌঁছে গেছি বাম নেতা তন্ময় ভট্টাচার্যের বাড়িতে। মুখোমুখি কথোপকথনে উঠে এলো একের পর এক বিস্ফোরক প্রশ্ন আর স্পষ্ট উত্তর। আমরা বিশ্বাস করি কোনো রাজনৈতিক দল নয়, জনগণই ইতিহাস রচনা করেন। সুতরাং সেই জনগণ যারা আপনারা যা দেখিয়েছেন তার সব দেখেছে, যারা বকটুই দেখেছে, যারা ল কলেজ দেখেছে, যারা আজকে IIM দেখছে, এবং যারা এর মধ্যে ঘটে যাওয়া অজস্র ঘটনাকে, ছোট্ট ঘটনা, জ্বর সর্দি কাশি যেমন শরীর থাকলে হয় তেমন একটু আধটু রেপ টেপও হয়, ধর্ষিতার রেড বেঁধে দেওয়া, যিনি রেপ্ট হয়েছেন তার পক্ষে কথা বলতে গেলে পরে তাকে মাওবাদী CPIM বলে দাগিয়ে দেওয়া, এই সমস্ত কিছুর পশ্চিমবাংলার মানুষ সাক্ষী। পশ্চিমবাংলার মানুষ আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার পারস্পরিক বিবাদের সাক্ষী। ভাঙড়ে খুন হওয়া তৃণমূল নেতা রাজ্জাক খানের মৃত্যুর সাক্ষী। পশ্চিমবাংলার মানুষ খাগড়াগড়ের সাক্ষী। পশ্চিমবাংলার মানুষ ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যর্থতারও সাক্ষী। পশ্চিমবাংলার মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক দেউলিয়াপনার জন্য বাজেট বরাদ্দে ব্যাপক কাটছাটেরও সাক্ষী। উন্নয়ন থমকে আছে, উন্নয়ন হচ্ছে না। সুতরাং এই সব কিছুর সাক্ষী থাকা বাংলার মানুষ তারা যদি মনে করেন যে তারা তৃণমূলকে আরো বেশি ভোটে জিতিয়ে আবারও ক্ষমতায় আনবেন, আমরা মানুষের সেইটাই মাথা পেতে মেনে নেব। কিন্তু আমরা বিশ্বাস করি মানুষ ইতিহাস রচনা করেন এবং মানুষ বোধহয় মনে মনে বলছেন অনেক হয়েছে, আর না, এনাফ ইজ এনাফ। তৃণমূল দাবি করছে 2026-এ সব আসন দখল করে আবারও তারা গঠন করবে সরকার। কিন্তু এই সরকারেরই তো অভিযোগ পার্টি ফান্ডে টাকা নেই, রাজ্য দেউলিয়া। তবুও কেন ছেড়ে দেওয়া হচ্ছে না কোটি টাকার মহাকরণ ভাড়া? যেদিন রাইটার্স বিল্ডিং রিনোভেশনের কাজ শুরু হয়েছিল তারপর কত বছর কেটেছে। আসলে রাইটার্স বিল্ডিং রিনোভেট করবার জন্য যে পয়সা বরাদ্দ কে করবে? পূর্ত দপ্তর। ধরুন পূর্ত দপ্তরের বাজেট বরাদ্দ এবছর 5 কোটি টাকা। আমি আপনাকে বলছি গতকাল অর্থমন্ত্রক থেকে নির্দেশিকা গেছে যে এটাকে 3 কোটি টাকায় আবদ্ধ করতে হবে। তাহলে এই যে সব ক্ষেত্রে ব্যয় হ্রাস, এই ব্যয় হ্রাস হতে হতে এমন জায়গায় গেছে যে কোনো কাজ এগোচ্ছে না। ফলে এই সরকার কার্যত আর কোনো কাজ করতে পারবে না। সরকার নিজেকে দেউলিয়া করেছে। বাম আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ, 2 লক্ষ কোটি টাকা ঋণ বলে চিৎকার করত। এখন আপনারা সবাই জানেন 8,35,000 কোটি টাকা সরকার ঋণ নিয়েছে। স্বল্প সঞ্চয় প্রকল্পে রাজ্য যে টাকা জমা পড়ছে তার 90% রাজ্যকে ঋণ হিসাবে গ্রহণ করতে হবে। এটাই ছিল কেন্দ্রীয় নিয়ম সব রাজ্যের ক্ষেত্রেই, আমাদের রাজ্যের ক্ষেত্রেও। ফলে 72,000 কোটি টাকা ছিল স্বল্প সঞ্চয়ের ঋণ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের 4% সুদ। আর এখন বাজার থেকে 12%, 13%, 14%, 15% পর্যন্ত সুদে ঋণ নেওয়া হচ্ছে। ফলে রাজ্যের অর্থনীতি দেউলিয়া। এখন রাজ্যের অর্থনীতি যদি দেউলিয়া হয়ে যায়, গোটা রাজ্যে একটা শিল্প কারখানা তৈরি হলো না, তার মানে আমাদের রাজ্য উৎপাদন শুল্ক হিসেবে কোনো টাকা পায় না। সরকারের আয়ের উৎস কি?
সরকারের আয়ের উৎস হচ্ছে উৎপাদন শুল্ক। ধরুন এই যে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়, এই সাইকেলগুলো আমরা আনি হচ্ছে লুধিয়ানার একটা কোম্পানির থেকে বা কর্ণাটকের একটা কোম্পানির থেকে। তাহলে সেই সাইকেলগুলোর উৎপাদন শুল্ক কে পায়? পাঞ্জাব সরকার অথবা কর্ণাটক সরকার। আচ্ছা, এই সাইকেল যদি বাংলায় তৈরি হতো, সেন্ডালেকে যদি নতুন করে জাগিয়ে তোলা হতো, কিংবা অন্য কোনো একটা সাইকেলের কারখানা, অনেক সাইকেলের কারখানা আমাদের রাজ্যে ছিল, তাকে যদি নতুন করে পুনরুজ্জীবিত করা হতো, তাহলে এই উৎপাদন শুল্কটা কিন্তু রাজ্য সরকার পেত। আবার সেল ট্যাক্স, এই উৎপাদন শুল্কটা পাওয়ার পরে সেই কোম্পানির থেকে যখন আমরা সাইকেলটা কিনছি, সেই কোম্পানি সেল করছে, তার সেল ট্যাক্স দিতে হচ্ছে সেই কোম্পানিকে, সেটাও পাচ্ছে ওদের সরকার, আমাদের সরকার না। তাহলে এই সব ক্ষেত্রে আয়ের যা যা সূত্র আছে তার ভিতর একমাত্র আবগারি শুল্কের ব্যাপক আয় বৃদ্ধি ছাড়া এবং যথেচ্ছ মদের দোকানের উন্নতি দেওয়া ছাড়া 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 21,000 নতুন মদের দোকান হয়েছে। এইটা হচ্ছে সরকারের চরিত্র। এই অবস্থায় এই সরকারের কাছ থেকে আপনি কি ইতিবাচক কাজটা প্রত্যাশা করবেন? একটা সময় টাটাকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই টাটার সঙ্গেই বন্ধুত্ব। তাহলে কি 2011-র আন্দোলন ছিল এক ভাওতা? টাটা গোষ্ঠী ছিল ভারতবর্ষের একটা সময় সবচাইতে বেশি ব্যবসা বোঝা শিল্পপতি, এবং এই ব্যবসা বোঝা শিল্পপতি তিনি কি মনে করেন? তিনি খবর রাখেন না। এই যে পরশুদিন নিউ আলিপুর থানায় 40টা ট্রাক ভাঙল সরকারের পুলিশ, টাটা গোষ্ঠী জানে না, খবর নেই। টাটা গোষ্ঠী ধরুন আবার বিনিয়োগ করলো, ধরুন সেই বিনিয়োগ সিঙ্গুরেই আবার হলো, ধরুন কারখানা তৈরি হলো, কে গ্যারান্টি দেবে যে ওখানে গিয়ে এইরকম টাটা গোষ্ঠীর মাল ঢোকার সময় বা বেরোনোর সময় এইরকম ট্রাক ভেঙে দেবে না পুলিশ? কার্যত তো রাজ্যটা চলছে সমাজ বিরোধী কার্যক্রমের উপর, রাজ্যটা চলছে লুঠের উপর, এবং এই খবর টাটার মতো বৃহৎ শিল্পগোষ্ঠী রাখেন না। এটা যিনি মনে করেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, টাটা গোষ্ঠী এখানে কোনো বিনিয়োগ করবে না। বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য চাইছেন সব বিরোধী দল এক ছাতার তলায় আসুক বর্তমান সরকারকে উৎখাত করতে। এ নিয়ে প্রশ্ন করতেই তন্ময় বাবু তীর্যক জবাব দেন। আমাদের নেতা জ্যোতি বোস বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরদের দল। আমরা এই অসভ্য বর্বরদের দলের সঙ্গে হাত মেলাবো, এই দুঃস্বপ্ন কেউ যেন না দেখে। তাহলে 2026-এ কাদের সঙ্গে নিয়ে লড়বে সিপিএম, কংগ্রেস না আইএসএফ? 26 কেন, আগামীকালও যদি কোনো লড়াই হয়, আমরা চাইব তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তি একসাথে সেই লড়াইতে আসুক। যদি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামীকাল একটি কেন্দ্রীয় মিছিল হয়, আমরা চাইব তৃণমূল বিজেপি বিরুদ্ধে বাদে সকলে আসুক। যদি এই সন্ত্রাসের বিরুদ্ধে কোনো মিছিল হয়, আমরা চাইব সকলে আসুক। আমাদের চাওয়াটা খুব স্পষ্ট, দরজা একদম পরিষ্কার হা করে খোলা। তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তি একজোট হোক পশ্চিমবাংলার অপশাসন দূর করতে, যা ভবিষ্যতে দেশের অপশাসন দূর করবার পথ দেখাবে। জলমগ্ন কলকাতা, নারী নির্যাতন, মেডিকেল কলেজে হেনস্থা, এই সমস্ত কিছুতেই একের পর এক ব্যর্থতা বর্তমান সরকারের। আমরা মনে করি না এটার জন্য কর্পোরেশন দায়ী, আমরা ওইরকম সুযোগ ফেলেই দায়ী করি না, এটা আমাদের ধাতে নেই। এই সমস্যাটার আসল সমাধান হচ্ছে বিদ্যাধরী নদীর সংস্কার। জলের ধর্ম কি? জল নিচের দিকে যাবে। এবার যে জলটা জমছে সেই জলটাকে তো নিচের দিক পেতে হবে, যে নিচের দিকটা শূন্য আছে, ফাঁকা আছে। সেই নিচের দিকটা ফাঁকা কোথায় গিয়ে পাবে? সাধারণভাবে কলকাতা, আমাদের এই কলকাতা সংলগ্ন এই যে জায়গাগুলো, এই জলটা ফাঁকাটা পায় হচ্ছে বাগজোলা খালে। এইবার সেই বাগজোলা খালটা সংস্কারের অভাবে কার্যত অবরুদ্ধ, নালায় পরিণত হয়েছে।
বাগজোড়া খাল জলটা নিয়ে গিয়ে ফেলে কোথায়? বিদ্যাধরী নদীতে। বিদ্যাধরী নদীর সংস্কার হয় না, পলি পড়ে ড্রেজিং এর অভাবে তার জল ধারণ ক্ষমতা কমে গেছে। সুতরাং জল যদি না নিতে পারে কেউ, তাহলে সেই জল তো এখানে এসে জমবেই। ফলে এই জল জমছে। এর জন্য যে পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনাটা বিদ্যাধরীর সঙ্গে 1972 থেকে 77 আমরা শূন্য ছিলাম। 1977 মানুষ আমাদের সরকারে পাঠিয়েছিলেন। সুতরাং এই যে শূন্য শূন্য বলে চিৎকার করা হচ্ছে, এই শূন্যতা আসলে শূন্য যদি আবিষ্কার না হতো, তাহলে তো গণিত শাস্ত্র বলে কিছু তৈরি হতো না, তাই না কি? আবার শূন্য আবিষ্কার না হলে এই যে আজকে স্পেস সায়েন্স এত দূর অগ্রসর হয়েছে, তার কিচ্ছু হতো না। আর আমরা কিন্তু খালি বিধানসভায় শূন্য না, আমরা কিন্তু তিহার জেলেও শূন্য, আমরা কিন্তু সারদাল লিস্টেও শূন্য, আমরা কিন্তু নারদাল লিস্টেও শূন্য, আমরা কিন্তু এই যে কলেজে কলেজে অভিযোগগুলো দেখছেন তাতেও শূন্য, আমরা কিন্তু এই যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে মারা যাচ্ছে তাতেও শূন্য। সুতরাং আমাদের শূন্যতাটা একটা শূন্যতা না, আমরা আসলে অনেকগুলো শূন্যর আধার। প্রথম কথা হচ্ছে, তৃণমূল খুব সফলভাবে একটি ভয়ের বাতাবরণের রাজ্য তৈরি করেছে। এই যে আপনি দেখছেন, এই যে মনোজিৎ মিশ্র বলে ছেলেটি, এই ছেলেটি এই ঘটনাটা ঘটলো, ওই মেয়েটি অভিযোগ করলো, তাই জানা গেল। নাহলে এই ছেলেটির কিন্তু সেই 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত কলেজের দাদা। আমিও তো ছাত্র রাজনীতি করেছি, 14 বছর ধরে কলেজে গেছি না, কলেজের দাদা থেকেছি। আমার ধারণা আপনিও কলেজ জীবনে ছাত্র রাজনীতি করেছেন, গেছেন বড় জোর কলেজ বের থেকে বেরিয়ে যাওয়ার পরে একবার দুবার ঘুরতে গেছেন, পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গেছেন, রিইউনিয়নে গেছেন, এর বাইরে যাননি। তাহলে এই যে 14 বছর ধরে একটি ছেলে কলেজের দাদা, মানে গোটা কলেজটা এই ছেলেটির দাপটের কাছে মাথা নিচু করে থাকে। এই রকম প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা বুথে বুথে তৃণমূলের এই দাপুটে বাহিনী আছে। এখন এই দাপুটে বাহিনীর সামনে সবাই সর্বত্র মাথা তুলতে পারে না, এবং কোথাও কোথাও কেউ মাথা তুলবার চেষ্টা করলে এই দাপুটে বাহিনীর সেকেন্ড সংস্করণ হিসেবে পুলিশকে মমতা ব্যানার্জি নামিয়ে দেন। নাহলে আপনি বলুন না, এই যে বন্ধের দিন ওই যে বুনিয়াদপুরে অসীম গোপ, তিনি যে আমাদের পার্টি নেতাকে চড় মারলেন, এটা আপনি এত বছর ধরে দেখেছেন? নিজেদের পরাজয় নিয়েও সরাসরি কথা বললেন তিনি। 2011-তে সিপিএম হারার মূল কারণ ছিল নিজেদের ঔদ্ধত্য, সেটা আমরা স্বীকার করি, কিন্তু এবার আমরা শিখে উঠেছি। দায়িত্বকে ক্ষমতা ভাবাটা হচ্ছে একটা রাজনৈতিক অসুখ, এবং আমি একথা অবশ্যই স্বীকার করব। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব না হলেও আমাদের কিছু মানুষ দায়িত্বকে ক্ষমতা ভেবেছিলেন। সেটা কোনো পাড়ার কাউন্সিলর হতে পারেন, কোনো পঞ্চায়েতের প্রধান হতে পারেন, কোনো পাড়ার পার্টি শাখার সম্পাদক হতে পারেন, কোনো এরিয়ার পার্টি লোকাল কমিটির সম্পাদক হতে পারেন, কোনো এরিয়ার পার্টি জোনাল কমিটির মেম্বার হতে পারেন। কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, কান্তি গাঙ্গুলি, সুভাষ চক্রবর্তী, তারা দায়িত্বকে ক্ষমতা ভাবেননি। কিন্তু তারা দায়িত্বকে ক্ষমতা ভাবেননি বলে আমি পঞ্চায়েতের প্রধান, আমি দায়িত্বকে ক্ষমতা ভাবিনি, একথা আমি জোর দিয়ে বলছি না, বরং আমি বলছি এই ত্রুটি ছিল। কমিউনিস্টরা ত্রুটি স্বীকার করতে কোনোদিন ভয় পায় না, গোপনও করে না। সুতরাং এই ত্রুটি, এবং আমরা 2011 সালের নির্বাচনী ফলাফলের যে পর্যালোচনা করে তার রিপোর্ট পেশ করি, যা পুস্তক আকারে জনগণের কাছেও পর্যন্ত পৌঁছে গেছে, তাতে আমরা পরিষ্কারই কথা বলেছি। কিন্তু এই ঔদ্ধত্যগুলো কি ছিল জানেন তো? এই ঔদ্ধত্যগুলো ধরুন গোটা উত্তর 24 পরগনা জেলার 33টা বিধানসভা কেন্দ্র, 200টা গ্রাম পঞ্চায়েত, এই 200টা গ্রাম পঞ্চায়েতের ভিতর সে ফর উদাহরণ 20টা গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিল। এবার তার ভিতর ধরুন 16টা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই অভিযোগগুলো পার্টি নেতৃত্বের কাছে জমা পড়েছে।
ধরুন 16টার ভিতর 8টা ক্ষেত্রে পার্টি নেতৃত্ব উপযুক্ত পদক্ষেপ নিতে পেরেছে, বাকি 8টার ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া চলেছে। সবকিছুতেই তো সময় লাগে, এই তদন্ত প্রক্রিয়া চলতে চলতে হয়তো অগ্রসর হওয়া যায়নি। কিন্তু এগুলো একদম গোটা রাজ্য জুড়ে সর্বত্র ছিল, এটা না, এমন অভিযোগ কেউ করতে পারবেন না। কিন্তু এখন যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে সর্বত্র। সিপিএম কি ফেরাতে পারবে তাদের হারানো জমি? 2026-এ কি পরিবর্তন আসবে, নাকি চলবে তৃণমূলের একচ্ছত্র শাসন? নির্বাচন কমিশনের কাছে সবচাইতে বেশি ডেপুটেশন, সবচাইতে বেশি দাবি সনদ কারা জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে গিয়ে দেখুন, দেখবেন আমাদের পার্টির নামই বেরোবে, আমাদের পার্টির নামই বেরোবে। সুতরাং এরাই বলছে আর টিভিতে প্রচার হচ্ছে, আসলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন সংস্কারের কোনো যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য প্রস্তাব এরা কেউ দেয়নি, আমরাই দিয়েছি একমাত্র। সে নির্বাচন কমিশন বিবেচনা করেনি, সেটা তাদের ব্যাপার। এবং এখনো এই নির্বাচনকে আরো বেশি পক্ষপাতহীন করবার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করবার, সেই সব ব্যবস্থা গ্রহণের ভাবনা, তার প্রস্তাব আমাদের পার্টির পক্ষ থেকেই বারবার উচ্চারিত হয়। ধরুন একটা সহজ কথা শেষ পর্যন্ত আমরা বলছি, আপনি বলছেন যে ফিঙ্গারপ্রিন্ট রেশন কার্ডের সঙ্গে অ্যাড করবেন, তো ফিঙ্গারপ্রিন্ট ভোটার আই কার্ডের সাথে অ্যাড করতে অসুবিধা কি? এখন আপনি বলছেন ইভিএম জালিয়াতি হয় না, আমরা বলছি ইভিএম জালিয়াতি হয়, তো আপনি অনলাইন ভোটিং সিস্টেম চালু করতে অসুবিধা কি? এই যে মানুষ ভোট কেন্দ্র অব্দি যেতে পারে না, আপনি অনলাইন ভোটিং সিস্টেম অ্যাপ্লাই করুন। এই প্রস্তাবগুলো তো সব আমাদের দেওয়া, আমরা তো বলেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে, নির্বাচন কমিশন যদি কোনো দলের বা কোনো শক্তির বশংবদ হয়ে যায়, তখন সেটা ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব ফেলে গোটা দেশের, রাজ্যের তো বটেই, জনমানুষের মধ্যে।